হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা হলিউড সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য গুড নার্স। আর এখানে উল্লেখ্য, এই সিনেমাটি রিলিজ পেয়েছিল গত 2022 সালে। তো বুঝতেই পারছো খুব বেশি পুরনো সিনেমা নয়। আর সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 6.8। আর এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা সিনেমা। তো যাই হোক, সিনেমাটি কেমন ছিল খুবই সংক্ষেপে আমরা জানবো। তবে তার আগে এই সিনেমা সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এটা পুরোপুরি একটা সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা। মানে সত্যি সত্যি আমেরিকাতে এরকম একটা সাইকো নার্স ছিলেন, যিনি রোগীদের মেরে মজা পেতেন। আর তাকে নিয়ে এই সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে। তবে তিনি লাস্টে কিভাবে ধরা পড়লেন সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। তো বাড়তি কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে যাব। যাই হোক, সিনেমা যখন শুরু হয় তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় যে এই সিনেমাটি নির্মিত হয়েছে একটা সত্য ঘটনার উপর নির্মিত, এবং একজন নার্স ছিল যে অনেক ভালো নার্স, তার চিকিৎসা অনেক ভালো, কিন্তু এই নার্সটাই হয়ে ওঠে শত শত রোগীর মৃত্যুর কারণ। এবং সে তার 16 বছরের নার্সিং কেরিয়ারে শত শত রোগীকে হত্যা করেছে, কিন্তু কেউ কখনো এটা ধরতেও পারেনি, বা হসপিটাল কর্তৃপক্ষ জানলেও তাদের হসপিটালের রেপুটেশন খারাপ হবে বলে তারা কখনোই এই জিনিসটাকে নিউজ পেপারে বা পুলিশে দেয়নি। আর এই জন্য এই নার্সটা পার পেয়ে গিয়েছে এবং শত শত রোগীদের হত্যা করতে পেরেছে। তো কথা না বেরিয়ে চলো আমরা সেই লোমহর্ষক কাহিনীটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। আর যেহেতু এটা সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা, তো এই জন্য সবার কাছে এই সিনেমাটা অত ভালো নাও লাগতে পারে। মানে এই সিনেমাটি মূলত একটু ম্যাচুইড মানুষদের জন্য। তো এই সিনেমার গল্প শুরু হয় 1996 সালের পেনিসিলভিয়া নামের একটা শহরের সেন্ট অ্যালোসিস হসপিটাল থেকে, যেখানে একটা রোগী হঠাৎ করে সিজারের কষ্ট পেতে থাকে। তো তখন চার্লস কলেন নামের একজন নার্স হসপিটালের ডক্টরদের ডেকে পাঠায়, কিন্তু দুর্ভাগ্যবশত রোগীটিকে বাঁচানো সম্ভব হয়নি। আর এর 7 বছর পরের কাহিনী আমাদের দেখানো হয়, যেটা হচ্ছে 2003 সালে নিউ জার্সি শহরের পার্কফিল্ড মেমোরিয়াল হসপিটাল। আর ওখানে এমি নামের একজন মেয়ে নার্সের কাজ করে। আর তার কাজ এবং রোগীদের সাথে ব্যবহার দেখে আমরা বুঝতে পারি সে খুবই ভালো একজন নার্স এবং অনেক ভালো মনের একজন মানুষ। তো এখানে মৃত্যু পথযাত্রী এনা মার্টিনেস নামের একজন রোগী তার স্বামীকে তার সাথে রাতটা থেকে যেতে বলে, যদিও এটা নিয়মের বিরুদ্ধে। তবে তারপরও সহানুভূতির খাতিরে নার্স এমি তাকে রাতটা সেখানেই থাকতে দেয়। তবে এ কারণে তাকে ম্যানেজারের কাছে গিয়ে কথা শুনতে হয়। তো এরপর এমি হোলি নামের একজন কোমা রোগীর দেখাশোনা করে, আর তার কাছে গিয়ে সে সারাদিনের সব কথা বলে। মানে ওর তো কথা প্রকাশ করার মতো কেউ নেই, এর জন্য ওই কোমার রোগীর সাথে কথা বলে। কোনো উত্তর পাবে না ঠিকই, কিন্তু মনের ভাব প্রকাশ করে। তো এইভাবে সে রোগীর কাজ করার পরে তাকে বিশ্রাম নিতে হয়। আর এখানে আমরা জানতে পারি এমির নিজের একটা অসুখ রয়েছে, সেটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। আর এটা এমন এক ধরনের অসুখ যেটা হচ্ছে হার্ট ডিজিজ। আর এই রোগের কারণে সে একটু পরিশ্রম করলে হাঁপিয়ে যায়, আর তাকে শান্ত হয়ে বিশ্রাম নিতে হয়। তো এরপর সে বাড়িতে আসে, তার 2জন মেয়ে রয়েছে, আর তাদের দেখাশোনা করার জন্য বেবি সিটারও রয়েছে, আর সে তাদেরকে বেতন দেয়। তো রাতে ডিউটি করে এমি যখন অনেক বেশি ক্লান্ত, তারপর সে যায় নিজের জন্য ডক্টরের কাছে। আর ডক্টর তার চেক আপ করে আর টেস্টের রেজাল্ট দেখে তাকে সাবধান করে দেয় যে এত পরিশ্রম করা তোমার জন্য কিন্তু ভালো হচ্ছে না, তুমি কিন্তু যে কোনো সময় স্ট্রোক করতে পারো। কিন্তু এমি তো আর তার কাছ থেকে ছুটি নিতে পারবে না, তার তো আর হাজবেন্ড নেই, আর তার কাছে কোনো মেডিকেল ইন্স্যুরেন্সও নেই। তার হার্ট ট্রান্সপ্লান্ট যে করবে অতগুলো টাকাও নেই। আর ইন্স্যুরেন্স পেতে হলে তাকে কমপক্ষে একটা না আরো 4 মাস ছুটি ছাড়া কাজ করতে হবে, তাহলে হসপিটাল থেকে সে একটা প্রণোদনা পাবে। তো এটা শুনে ডক্টর তাকে বলে, তুমি তোমার মেয়েদেরকে সব জানিয়ে রেখো, কারণ তোমার বাড়িতে থাকাকালীন যদি স্ট্রোক হয় তারা যেন অন্তত এতটুকু বুঝে তোমাকে হসপিটালে কল করতে পারে। তো এরপর এমি যখন বিল দিতে আসে তখন আমরা জানতে পারি এই চিকিৎসার খরচ অনেক বেশি, যে খরচ বহন করা এমির জন্য অনেক বেশি কষ্টকর, কারণ এমির আর্থিক অবস্থা অনেক খারাপ। তো এরপর এমি যখন তার নিজের হসপিটালে আসে তখন সে দেখতে পায় চার্লি নামের নতুন একটা নার্স সেখানে জয়েন করেছে। আর এই চার্লস বা চার্লি নামের একজনকে কিন্তু আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যে গিয়ে বললো যে একজন রোগী মারা গিয়েছে। তো এই ছেলে নার্সটাকে আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, এমি তাকে হসপিটালে ঘুরিয়ে দেখায়। আর গল্প করতে করতে এমি জানতে পারে চার্লি গত 16 বছর ধরে অনেকগুলো হসপিটালে চাকরি করেছে। আর এর আগে সে যে হসপিটালে চাকরি করত সেই হসপিটালে এমির একজন পরিচিত বান্ধবীও চাকরি করে। তো যেহেতু মিউচুয়াল বন্ধু রয়েছে সেজন্য এমি আর চার্লির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো চার্লি তখন জানায় যে আজকে তাকে যে রোগীর দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একজন হচ্ছে এনা মার্টিনেস, মানে সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তি। তো এমি তখন চার্লিকে এনার সাথে পরিচয় করিয়ে দেয়। আর চার্লি এনাকে বলে, যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই পাশের বোতামটা টিপে দিবে, আমি ইনস্ট্যান্টলি চলে আসবো। তো চার্লি আজ খাবার আনেনি জানতে পারে এমি করে কি তার খাবারটা ওর সাথে শেয়ার করে। আর কথায় কথায় এমি জানতে পারে চার্লিরও 2জন মেয়ে রয়েছে এবং তারা তাদের মায়ের সাথে থাকে। আর ঠিক ওই মুহূর্তে এমির পেশেন্টের কল আসে, আর এমি খাচ্ছে বলে চার্লি এমিকে খেতে বলে এবং সে রোগীর দায়িত্ব নিতে চলে যায়। আর এই ধরনের মন মানসিকতার কারণে এমির চার্লিকে কলিগ হিসেবে বেশ পছন্দ হয়। তো সকালে বাড়িতে এসে এমি দেখতে পায় তার মেয়ে অ্যালেক্স তার বেবি সিটারের সাথে ঝগড়া করছে। তো এমি কিছু তাকে বলতে গেলে অ্যালেক্স তাকে বলে, আমি কোনো বেবি সিটার নই, আমার মাকে পাশে চাই, আর আমি সেটাও পাই না।
না। তো এটা শুনে এমির আবারও মানে প্যানিক হতে শুরু করে, সে হাঁপিয়ে যায়, মেয়ের কাছেও যেতে পারে না পারে তাকে শান্ত করতে। তো পরের দিন সে যখন হসপিটালে আসে, এমি যখন হোলিকে ট্রিট করছিল তখন আবারও সে ওই কষ্টটা পেতে থাকে আর সে বিছানায় বসে পড়ে, তবে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আর ওই মুহূর্তে চার্লি চলে আসে আর তাকে পাশে বসে শ্বাস নিতে সহায়তা করে। তো এমি তখন তাকে তার হার্টের সমস্যাটার কথা বলে, তার সাথে এটাও বলে এই হসপিটালে কাউকে কিন্তু এই কথা বলো না যে আমার অসুখ রয়েছে, তাহলে তারা আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবে। তো চার্লি তাকে সান্ত্বনা দেয় এবং বলে তুমি চিন্তা করো না, আর এমিকে সাহায্যও করে। আর এমিকে এটাও বলে তুমি এই 4 মাস নিশ্চিন্তে থাকবে, আমি যতদূর পারবো তোমাকে সাহায্য করব। তো এভাবে এমি আর চার্লির একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তারা একসাথে কাজ করে, একসাথে নিজেদের কাজগুলো ভাগ করে নেয়। তো পরের দিন ডিউটিতে এসে এমি জানতে পারে যে অ্যানা মার্টিনেজ নামে সেই রোগীটা মারা গিয়েছে। এই কথা জানার পরে এমি তো অবাক হয়ে যায়, কারণ সে এটা আশা করেনি। আর তারপর সে এনার মৃতদেহের কাছে আসে আর সে দেখতে পায় ওর মৃতদেহটা সেভাবে ফেলে রাখা হয়েছে। চার্লি তখন বলে আমার মা যখন হসপিটালে মারা গিয়েছিল, আমি আমার মাকে যখন দেখতে গিয়েছিলাম তখন ওই হসপিটালের স্টাফরা আমার মাকে এরকম অর্ধলগ্ন অবস্থায় ফেলে রেখেছিল, আর এখনো আমার মায়ের কথা মনে পড়লে চোখে পানি ভেসে ওঠে। তো চার্লি এই রোগীকে অনেক ভালো মতো পরিষ্কার করে আর এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। আর তারপর হসপিটাল কর্তৃপক্ষ 2 জন পুলিশ অফিসারকে ডেকে পাঠায়, আর সেই পুলিশের একজন ছিল ডেনি আর একজন হচ্ছে টিম। তো যেহেতু অ্যানা মার্টিনেজের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তাই মেডিকেল প্রোটোকল অনুযায়ী হসপিটালের কর্তৃপক্ষকে এটাকে ইনভেস্টিগেশন করাতে হবে পুলিশ দ্বারা। তো এখানে লিন্ডা নামের একজন মহিলাকে দেখানো হয়, যিনি এই হসপিটালের রিস্ক ম্যানেজার। তো পুলিশ অফিসার ড্যানি লিন্ডার কাছে সেই ডেড বডির খোঁজ করেন। তো ড্যানি যখন জানতে পারে ডেড বডির একেবারে সব কাজ দাফন কাফন হয়ে গিয়েছে, সে অবাক হয়ে যায়, কারণ মৃত্যুটা 7 দিন আগে হয়েছে। তাদের কেন এত দেরি করে ইনফর্ম করা হলো এটা জানতে চাইলে লিন্ডা বলে আসলে আমাদের হসপিটাল আপনারা আসার আগে একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন চালিয়েছে, ও ধরনের কোনো আমরা ক্লু পাইনি, যার জন্য আর কি আমরা আপনাদের ওটা বলতে গুরুত্ব মনে করিনি। আর এরপর ড্যানিয়েলদেরকে অ্যানার মেডিকেল ফাইল দেওয়া হয়। আসলে লিন্ডা জানে যে তাদের হসপিটালের কোনো একটা ভুলে অ্যানা মারা গিয়েছে, আর জাস্ট এই মৃত্যুটাকে লুকানোর জন্যই তারা জাস্ট তাড়াতাড়ি ওকে কবর দিয়ে দিয়েছে। আর তাছাড়া হসপিটালের মান সম্মানের ব্যাপার তো রয়েছেই, আর প্রত্যেক হসপিটালেই এটা খেয়াল করা হয়। আর এদিকে দেখানো হয় এমি আর চার্লি অনেক ভালো বন্ধু। তো চার্লি এমি আর তার বাচ্চাদের সাথে অনেক ভালোভাবে মিশে গিয়েছে, এমিও এটাতে অনেক খুশি। আর অন্যদিকে ডেনি যখন হসপিটালের কর্মীদের ব্যাকগ্রাউন্ড চেক করছিল, তখন তারা জানতে পারে এই হসপিটালে একটা নার্স রয়েছে যার নাম হচ্ছে চার্লস কলিন। আর তার উপরে কয়েক বছর আগে একটা কেস হয়েছিল, কারণ সে একটা রোগীকে ডাইজিন নামের একটা ওষুধের ওভারডোজ দিয়েছিল, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তার পক্ষে কাজ করে এবং তার বিরুদ্ধে থাকা সকল কেস খারিজ করে দেওয়া হয়েছিল। তো এটা দেখে ডেনি একদম শিওর হয়ে যায় যে এই হসপিটালও সেরকম একটা কিছু করছে বা কিছু লুকাচ্ছে, তা না হলে মৃত্যুর 7 দিন পরে কেন তাদেরকে খোঁজ দেবে। আর ইনভেস্টিগেশনের রিপোর্ট হিসেবে তাদের হাতে জাস্ট কয়েকটা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে। তো এটা ভেবে ড্যানের সন্দেহ আরো বাড়তে থাকে। আর অন্যদিকে লিন্ডা হসপিটালের সকল কর্মীদের জানিয়ে দেয় যে তারা একটা কেস নিয়ে তল্লাশি করছে। তো এই কারণে পুলিশ তোমাদের যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে, বাট তোমাদের মনে রাখতে হবে রোগীদের তথ্য খুবই কনফিডেন্সিয়াল। তো এজন্য আমাদের উপস্থিতি ছাড়া তোমরা পুলিশদের সাথে কোনো কথা বলবে না। আর এদিকে হসপিটালের প্রসিকিউটর এসে ড্যানিদের জানিয়ে দেয় জিজ্ঞাসাবাদের সময় অবশ্যই কিন্তু লিন্ডা আপনাদের সাথে উপস্থিত থাকবে। ড্যানির বিরোধিতা করে, সে বলে আমরা স্বাধীনভাবে জিজ্ঞাসাবাদ করব, কিন্তু প্রসিকিউটর তার কোনো কথা শোনে না। তো এরপর পুলিশ অফিসার করে কি এক এক করে সকল কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। তো এইভাবে যখন এমিকে জিজ্ঞাসাবাদের সময় আসে, তখন ওই সময় লিন্ডা করে কি প্রাকৃতিক চাপে সাড়া দিতে বাইরে যায়। আর এটা ছিল অফিসারদের জন্য সুবর্ণ সুযোগ। তো এখন এই সুযোগে অ্যানা মার্টিনেজের মেডিকেল রিপোর্ট এমিকে দিয়ে ওই পুলিশ বলে দেখো তো এখানে কোনো গরমিল আছে কিনা। তো এই রিপোর্টটাকে ভালো মতো দেখে এমি বুঝতে পারে যে অ্যানার শরীরে অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গিয়েছিল, আর এতটা গ্লুকোজ মানুষ নিজে থেকে বা মানুষের ইনসুলিন সিস্টেম তৈরি করতে পারে না, তাকে বাইরে থেকে কেউ ইনসুলিন প্রয়োগ করেছিল, যেটা ওভারডোজ ছিল। আর সে যেহেতু ডায়াবেটিক্সের রোগী ছিল না, তাকে ইনসুলিন ওষুধ প্রয়োগ করার কোনো প্রশ্নই আসে না। তো এরপর ড্যানি তাকে বলে তোমার যে কলিগ চার্লি রয়েছে তার সম্পর্কে তুমি কিছু বলতে পারো, সে কি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত। তখন এমি বলে চার্লি আর আমি তো নাইট শিফটে একসাথে কাজ করছিলাম, আর এনা তো দিনের বেলাতে মারা গিয়েছে। আর তাছাড়া চার্লি অনেক ভালো একটা নার্স, সে এমন ভুল কাজ কিভাবে করতে পারে। তো এরপর একটা রোগীর চিকিৎসা করার সময় এমি অনেক হাঁপিয়ে পড়ে আর অসুস্থ হয়ে পড়ে, আর তখন চার্লি এসে তাকে সাহায্য করে আর ভ্যান্ডিং মেশিন থেকে ওষুধ বের করে তাকে দেয়। তো এমি ওষুধটা খেয়ে একটু সুস্থ হয়। আর চার্লিকে তখন বলে তুমি প্রেসক্রিপশন ছাড়া এইভাবে ওষুধ বের করলে কিভাবে, ভ্যান্ডিং মেশিন ছাড়া। তখন চার্লি বলে দেখো এই হসপিটালে যে ভ্যান্ডিং মেশিনটা রয়েছে এটার একটা ফল্ট রয়েছে, মানে এখানে তুমি যদি মেডিসিন অর্ডার করো আর এরপর যখন ওই ওষুধটা প্রায় বের হয়ে যাবে, তখন যদি তুমি কোনো রকম ওটা ক্যান্সেল করে দাও তাহলে রেকর্ডে সেটা ক্যান্সেলই হবে, ওষুধটা ঠিকই বেরিয়ে আসে। আর এইভাবে তুমি ওষুধও নিতে পারবে কিন্তু কম্পিউটারে কোনো রেকর্ডও থাকবে না, আর হসপিটাল এটা জানতেও পারবে না। তো এইভাবে আমি তোমার জন্য এই ওষুধটা বের করলাম।
আর এদিকে পুলিশ করে কি সেই সব হসপিটাল থেকে চার্লির ব্যাপারে তদন্ত শুরু করতে থাকে। মানে পুলিশ চার্লিকে সন্দেহ করছে। চার্লি আগে যেসব হসপিটালে কাজ করতো সেই সব হসপিটালে পুলিশ যায়, বাট কোনো হসপিটালে চার্লির নাম শুনে তার কোনো তথ্য দিতে প্রস্তুত হয় না। আর এতে ড্যানির সন্দেহ আরো জেগে যায়। আর অন্যদিকে লিন্ডাও তাদের তদন্তে ঠিক মতো তথ্য দিচ্ছিল না। আর এজন্য ড্যানি রেগে তাদের উপর চিৎকার করে, তাদের অনেক কথা শোনাতে থাকে। আর এর ফলে যেটা হয়, হসপিটাল কর্তৃপক্ষ তাদের উপর ব্যান লাগিয়ে দেয় যে তদন্তের জন্য তোমরা আর হসপিটালে আসতে পারবে না। তো পরের দিন আমরা দেখি হসপিটালে ক্যালি নামের একটা রোগী ভর্তি হয়, আর তাকে দেখাশোনা করার দায়িত্ব পড়ে অ্যামির ওপর। তো ক্যালির আবার ভ্যানিসা নামের ছোট একটা বাচ্চাও রয়েছে। তো কথা বলার সময় চার্লি অ্যামিকে বলে, আমার স্ত্রী এখন আর আমাকে আমার বাচ্চাদের সাথে দেখা করার সুযোগও দেয় না। এটা শুনে অ্যামির অনেক খারাপ লাগে। আর পরদিন কাজে এসে অ্যামি ক্যালিকে জিজ্ঞেস করে ভ্যানিসা কেমন রয়েছে। তো ক্যালি বলে, কে ভ্যানিসা? তখন অ্যামি তো ভয় পেয়ে যায় যে ওর তো বাচ্চা আছে, হঠাৎ করে এই কথা কেন বলছে? ক্যালির কি মাথায় সমস্যা হলো? তো এই জন্য সে ক্যালির চেক আপ করে এবং রিপোর্ট চেক করে দেখতে পায় ক্যালির শরীরে অতিরিক্ত ইনসুলিন দেওয়া হয়েছে, যার জন্য ওর মাথা আবোল তাবোল কাজ করছে। আর সে ক্যালির স্বামীকে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে, কিন্তু আফসোস ওর স্বামী আসতে আসতে ক্যালিও একইভাবে মারা যায়। আর এবার এমিরও পুলিশের কথা বিশ্বাস হতে শুরু করে এবং সেও চার্লিকে সন্দেহ করা শুরু করে। আর এ কারণে সে তার ওই বান্ধবীর সাথে দেখা করতে যায় যার সাথে চার্লি আগে ওই হসপিটালে কাজ করতো। তো এমি ওর বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে আমাদের হসপিটালে একটা গুজব উঠেছিল যে চার্লি স্যালাইনের মধ্যে ডাইগোসিন নামের একটা ওষুধ মিশিয়ে দিত, আর এই স্যালাইন যাকে দেওয়া হতো সে 24 ঘন্টার মধ্যে মারা যেত। এমি তখন বলে, এটা কি সত্যি? মেয়েটি তখন বলে, এটার আজ পর্যন্ত কোনো ঘোর প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু চার্লি যতদিন আমাদের হসপিটালে ছিল প্রায় এরকম রোগী মারা যেত। যেহেতু ওর বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, যার জন্য ওকে জাস্ট হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু হসপিটাল এ ব্যাপারে বাড়তি কোনো কথা এর জন্যই তৈরি করেনি যাতে হসপিটালের দুর্নাম হয়। আর এর মজার ব্যাপার হচ্ছে ও চলে যাওয়ার পর থেকে এখন সর্বোচ্চ মাসে 1 থেকে 2 রোগী এভাবে মারা যায়। তো এরপর দ্রুত এমি করে কি হসপিটালের ইনভেন্টরিতে আসে এবং সেখানে সে সকল স্যালাইন চেক করে এবং দেখতে পায় কয়েকটা স্যালাইনের সত্যি সিরিঞ্জের ফুটো রয়েছে। তো এর মানে হচ্ছে এসব স্যালাইনের সত্যি কেউ ফুটো করেছিল বা কিছু ঢুকিয়ে রেখেছে। তো এটা দেখে এমি হয়রান হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। আর জ্ঞান ফিরে সে তার সামনে চার্লিকে দেখতে পায়। আর সে তার গায়ে যখন স্যালাইন লাগানো দেখতে পায় সে আরো ভয় পেয়ে যায় এবং উত্তেজিত হয়ে যায়। তাড়াতাড়ি এগিয়ে স্যালাইন খোলায়, কারণ বুঝই তো স্যালাইনের মধ্যেই তো এই সমস্যাটা করে। আরো দ্রুত বাড়িতে যেতে চায়, আরো চার্লিকে কিছু বুঝতেও দিতে চায় না আর কি। তো এরপর চার্লি এমিকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে নিজের খেয়াল রাখতে বলে এবং কোনো অসুবিধা হলে তাকে কল করতে বলে। তো চার্লি এমির অনেক কেয়ার করে, কিন্তু পরের দিন এমি করে কি পুলিশদের কাছে সব তথ্য বলে দেয়। তো ড্যানি ওর কথা শুনে বলে, আমরা যে এটা প্রমাণ করবো আমাদের কাছে তো কোনো ডেড বডি নেই, এটা প্রমাণ করার জন্য একটা ডেড বডির পোস্টমর্টেম করা অনেক জরুরি। তো এরপর এমি ক্যালির স্বামীর কথা বলে, মানে ওই মহিলাটি যেটা কয়েকদিন আগে মারা গেল। তো এরপর এমি যখন ক্যালির স্বামীকে এই সব ঘটনা খুলে বলে যে আপনার স্ত্রী মারা যায়নি, তাকে মারা হয়েছে, এটা প্রমাণ করা পসিবল, জাস্ট ওর ডেড বডিটা লাগবে পোস্টমর্টেম করার জন্য। তো ক্যালির স্বামী রাজি হয়ে যায় আর ক্যালির ডেড বডি উঠানো হয় এটা প্রসিডিউর জন্য। তো সেখান থেকে জানা যায় যে ক্যালির শরীরে অতিরিক্ত পরিমাণ ইনসুলিন ছিল। আর অন্যদিকে এমি করে কি হসপিটালে সেই ওষুধের ঘরে এসে চুপচাপ করে চার্লির মেডিসিন নেবার যে রেকর্ডগুলো সেগুলো বের করে। আর সবগুলো রেকর্ড দেখে পুলিশ বলে এটা তো প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে না, কারণ এখানে দেখাচ্ছে চার্লি যে কয়টা ওষুধ নেওয়ার জন্য প্রেস করেছিল সবগুলো অর্ডার আবার ক্যান্সেলও করেছে, তো প্রমাণ হিসাবে অত ওষুধ বেরই করেনি। এমি তখন তাদের বোঝায় যে ওই মেশিনে একটা ফল্ট রয়েছে, যে ওষুধের অর্ডার দেওয়ার পরে শেষ সময় যদি ক্যান্সেল করা হয় তাহলে ওষুধটা ঠিকই বের হয়, কিন্তু চালানে আসে যে ক্যান্সেল হয়েছে। আর এইভাবেই চার্লি ওষুধগুলো বের করতো। আর ডেনি তখন বলে, তুমি যাই বলো না কেন কোর্টে এটা রেকর্ড হিসেবে প্রমাণ দেখিয়ে লাভ নেই, সব অর্ডার ক্যান্সেল করা দেখাবে, এটা একটা অগ্রাহ্য প্রমাণ। তো এটা দিয়ে চার্লিকে কোনোভাবেই দোষী প্রমাণ করা যাবে না। আর অন্যদিকে লিন্ডা চার্লিকে ডেকে পাঠায়। আসলে তারাও জেনে গিয়েছে যে চার্লির জন্য এসব মৃত্যু হয়েছে। তো তারা কোনো অ্যাকশন না নিয়ে চার্লিকে জাস্ট বরখাস্ত করে দেয় এবং বলে, চার্লি তোমার বায়োডাটায় ভুল ছিল, সেজন্য আমি তোমাকে বরখাস্ত করছি। তো অ্যাকচুয়ালি লিন্ডা এটা এজন্যই করেছে শুধুমাত্র হসপিটালের মান সম্মান বাঁচানোর জন্য, জাস্ট চার্লিকে হসপিটাল থেকে বের করে দিল। আর পেপারিং হলো তো হসপিটালের নাম আসবে, আর এখন চার্লি ধরা পড়লে শুধুমাত্র চার্লির নাম আসবে। তো যাই হোক, রাতে বাড়িতে বসে এমি দেখতে পায় চার্লি তার মেয়েদের সাথে বসে রয়েছে, তাদের সাথে গল্প করছে। তো এমি তো এটা দেখে ভয় পেয়ে যায় আর সে তার মেয়েদেরকে বেডরুমে যেতে বলে। আর চার্লিকে বলে, আমি এই কয়েকটা দিন আমার মেয়েদের সাথে একা কাটাতে চাই। চার্লি তখন বলে, আমিও তোমার সাথে থাকতে পারি, আমার চাকরিটা চলে গিয়েছে আর আমার স্ত্রী যেহেতু আমার সন্তানদের সাথে দেখা করতে দেয় না, তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি এখানে থাকতে পারি। কিন্তু এমি এটা ডেনাই করে দেয়, কিন্তু এর সাথে সাথে এমির শরীর অনেক খারাপ হয়ে যায়। আর এদিকে এমির আর মাত্র কয়েক সপ্তাহ সময় রয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স পাওয়ার। তো চার্লি বলে, আমি তোমাকে এই কয়টা দিনের জন্য সাহায্য করতে চাই। তো এমি তখন তাকে বলে, তুমি যা করেছো তার জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ, তবে সত্যি আমি জাস্ট আর কয়েকটা দিন আমার মেয়ের সাথে একা
একা কাটাতে চাই, তুমি প্লিজ যাও। তো চার্লি তাকে আর জোর করে না, সেখান থেকে চলে যায়। আর এদিকে পুলিশেরা ভাবতে থাকে চার্লিকে এই হসপিটাল থেকে বরখাস্ত করে দিলেও চার্লি তো অন্য কোনো হসপিটালে আবার জয়েন করবে, যেহেতু ওর এতগুলো হসপিটালে কাজ করার রেকর্ড রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, আর সেখানে গিয়েও আবার ওই হত্যাকাণ্ড চালাবে। তো এ কারণে পুলিশের কথা মতো এমি করে কি চার্লির সাথে দেখা করতে রাজি হয়ে যায়। আসলে তারা এটা এই জন্যই করিয়েছে যাতে এমিকে দিয়ে প্রেমের ফাঁদে দেখিয়ে ওর মুখ থেকে ওর কথা বের করবে। তো যাই হোক, সকল প্রিপারেশন নিয়ে এমি চার্লির সাথে দেখা করতে আসে। আর সে যখন কথা বলতে যায় তখন চার্লি একটা গুড নিউজ দেয় যে সে অন্য একটা হসপিটালে আবারও নার্স হিসেবে জয়েন করেছে। তো কথায় কথায় এমি তখন তাদের হসপিটালের মৃত্যুর কথা উঠায়, তবে ওই ব্যাপার নিয়ে চার্লি কোনো কথা বলতে চায় না। এমি তখন বলে, কেন তুমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছ না? তার মানে লোকে যা বলে এটাই কি সত্যি? সবগুলো খুন কি তুমিই করেছো? আর বিশ্বাস করো, তোমাকে আমি ভালোবাসি। তুমি যদি সেই খুন করেও থাকো তাতে আমার কিছু যায় আসে না। আমরা আগের মতোই বন্ধু থাকবো এবং সামনের জীবন আমরা একসাথে কাটাবো। তবে তারপরেও চার্লি তাকে কিছু বলে না, উল্টো ওর উপর রেগে যায়। আর তারপর চার্লি সেখান থেকে চলে যায়। আর এদিকে পুলিশ আর এমি চিন্তায় পড়ে যায়, কারণ চার্লিকে তারা ধরতে পারলো না। আর সে যেহেতু নতুন একটা হসপিটালে গিয়েছে, সেখানে গিয়ে ওই একই রকম হত্যাকাণ্ড শুরু করবে। তো এই কারণে পুলিশ করে কি মাঝপথ থেকে আইনের বিরুদ্ধে গিয়ে চার্লিকে অ্যারেস্ট করে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে চার্লি কিচ্ছু বলে না, উল্টো পুলিশ যখন তাকে স্বীকার করানোর জন্য জোর করে সে অনেক রেগে যায় এবং চিৎকার করতে থাকে। আর এখানে উল্লেখ্য, চার্লি যদি স্বীকারোক্তি না দেয় তাহলে 48 ঘন্টার মধ্যে পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে আর আটকে রাখতে পারবে না, তাকে ছেড়ে দিতে বাধ্য। আর এর জন্য এমি নিজে চার্লির সাথে কথা বলতে আসে। এর সাথে চার্লির হাত করাও খুলে দিতে বলে, আর তারপর নিজের গায়ে থাকা সোয়েটারটা চার্লির গায়ে পরিয়ে দেয়, ঠিক যেভাবে চার্লি তার খেয়াল রাখতো। এবং চার্লিকে সেই সমস্ত কথা বলে, মানে সেই সব আবেগের কথা বলে যে তার কঠিন সময় কিভাবে চার্লি তাকে পাশে থেকে সাহায্য করেছে। তো এজন্য এমি করে কি চার্লির কাছে লাস্ট একটা সাহায্য চাই। এমি বলে, আমি তোমার কাছ থেকে শেষ একটা সাহায্য চাই। তো চার্লি বলে, তোমার কি সাহায্য চাই? তো এমি তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, খুনগুলো কি সত্যিই তুমি করেছো? এবার চার্লি একেবারে খুব সহজে বলে দেয়, হ্যাঁ আমি করেছি। আর এটাই এমি খুব হতাশ হয়ে যায় এবং বলে, তুমি এটা কেন করেছো? চার্লি বলে, আমি শুধু শুধু এমনিই করেছি, কারণ কেউ আমাকে আটকায়নি। তারপরে আমি চার্লিকে জিজ্ঞেস করে, তুমি এ পর্যন্ত কার কার খুন করেছো? চার্লি বলে, আমি এ পর্যন্ত এত মানুষের খুন করেছি যে আমি নিজেও বলতে পারবো না। আর এইভাবে চার্লি ধরা দেয়। আর এরপর চার্লির কেস যখন আদালতে ওঠে, সে 29 জনের নাম মনে করতে পারে, কিন্তু তার সাথে এটাও জানায়, দেখুন আমি যেহেতু নিজে স্বীকার করেছি, তাহলে আমাকে প্লিজ মৃত্যুদণ্ড শাস্তি দিবেন না, আমাকে অন্য কোনো শাস্তি দিন। তো এর জন্য কোর্ট তাকে 18টি যাবজ্জীবনের রায় শোনায়। তো 18টি যাবজ্জীবনের রায় মানে হচ্ছে প্রায় 400 বছরের সাজার সমান, মানে 2403 সাল পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। চিন্তা করে, এখন মাত্র 2023 সাল চলছে। তো যাই হোক, এরপর বাস্তব ঘটনায় আমাদের বলা হয় ও 29টা হত্যার শিকার গেল, পরে ওনাকে বলেছিল বিভিন্ন নার্সিং কেয়ারে এবং বিভিন্ন হসপিটালে ওর 16 বছরের কেরিয়ারে ও 400-র বেশি লোককে হত্যা করেছে। আর এই কেসটাতে এমি হেল্প করার কারণে এমিকে সরকার থেকে হার্ট ট্রান্সপ্লান্টের সহযোগিতা করা হয়েছে। আর তারপর অনেক বছর কেটে যায়, আমাদের দেখানো হয় এমি সুস্থ রয়েছে, তার মেয়ের বিয়ে হয়েছে, সে তার নাতি নাতনিদের নিয়ে সুখের দিন কাটাচ্ছে। আর সে এখনো একটা দ্য গুড নার্স। আর এখানেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো যাই হোক, এখানে একটা কথা বলতেই হচ্ছে, এই যে একটা সিনেমা আমরা দেখলাম, এটা তো একটা বাস্তব ঘটনা, জাস্ট একটা লোকের সমস্যা। কিন্তু বিশ্বাস করো, বাংলাদেশের যে হসপিটাল রয়েছে, বাংলাদেশে এরকম অ্যাভেলেবল ডক্টর রয়েছে, অ্যাভেলেবল হসপিটাল রয়েছে, বেসরকারি সরকারি, যারা তো মানুষই মনে করে না। মানুষরা ছোটবেলা থেকে মানুষ কেটে কেটে ডাক্তারি শিখতে শিখতে লাস্টে ওদের যে হার্ট, মানে আমাদের একজন মানুষের কান্না দেখলে যে কান্না আসে, ওদের ওই জিনিসটা আসে না। মরা দেখতে দেখতে ওদের এমন একটা ব্যাপার হয়ে যায়, ওদের ভেতরে হার্ট বলে আর কিছু থাকে না। আমি আমার বাবাকে নিয়ে যখন হসপিটালে গিয়েছি, উনি ক্যান্সারের রোগী, ওই সময় আমার কাছে যে ডক্টরটা এসেছিল আমার আব্বাকে দেখার জন্য, অনেক সুন্দর একটা ডক্টর, সম্ভবত ইন্টার্ন, ওনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, উনি ফেসবুক টিপছেন। 2-3টা কোম্পানি থেকে লোক আসলো ডায়াগনস্টিক সেন্টারের, দরকারই নাই, কমপক্ষে 18টা টেস্ট যে দিল। আমি বললাম এত টেস্ট? পর আমাকে ধমক দিয়ে দিল, ডক্টর আপনি না আমি। বাস, ও ফেসবুক চালাতে চালাতেই ও মোটামুটি 10-20 হাজার টাকার কামাই করে নিয়ে গেল। তো এটা তো ছিল জাস্ট একটা বাস্তব সাইকো নার্সের ঘটনা। কিন্তু আমি তো মনে করি বাংলাদেশ এরকম সাইকো নার্স, সাইকো ডক্টর, সাইকো আয়া পুরো বাংলাদেশ ভর্তি ভাই, সিরিয়াসলি। তুমি দেখো, তুমি একটা হসপিটালে যাও, আয়া থেকে শুরু করে দারোয়ান থেকে শুরু করে যে যেখানে আছে সব জায়গা থেকে কিভাবে তোমার কাছ থেকে টাকা বের করবে, খালি এই ধান্দা। ওষুধ কোম্পানি আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, আর বিশেষ করে ইন্টারনেট যে ডাক্তার থাকে, ওদের ব্যবহার যে এত জঘন্য হয়ে থাকে সিরিয়াসলি, বেশিরভাগেরই, মানে সেটা বলার অযোগ্য। আমার যত অসুখী হোক, আমি তো নর্মালি হসপিটালে যাই না। আমি লাস্ট হসপিটালে গিয়েছিলাম শুধুমাত্র আমার ওয়াইফের জন্য। আমি কখনোই বাংলাদেশে কোনো হসপিটাল আমি প্রেফার করি না, শুধুমাত্র এই জন্যই। এখন আমার ক্ষমতা হয়েছে বাইরে যে চিকিৎসা করার, বাট আমার যখন অসুখ টসুখ হলো, আমি কখনোই হসপিটালে যেতাম না। যত দূর সম্ভব বাড়ি থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, একান্তই না পড়লে তারপর হসপিটাল। মানে হসপিটালে গেলে ডক্টরদের একটা আপন আপন মনে হবে না, ওদের কাছে আমার আপন আপনই মনে হয় না, কেমন কেমন যেন মনে হয় সিরিয়াসলি। আর আমি ওই ইনসিডেন্টস তো ভুলতেই পারবো না। ইন্টারনেট ডক্টর, হাতে মোবাইল ফোন, সেই মেকআপ করে আসছে, চুলের কালার করা,
ঢাকা মেডিকেল হসপিটালে তারা আসছে, কি একটা ভাব, না জানি কত বড় একটা কিছু। ওরা রোগীদের, ওরা মানুষদের মানুষই মনে করে না সিরিয়াসলি, ওদের কাছে আমরা আসলে মানুষই না। এবং তুমি হিসাব করে দেখো, আমরা যারা সাধারণ মানুষ, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের কতখানি দাম রয়েছে, বা আমরা কতখানি আসলে কি, মানে আমি আর বিস্তারিত বলতে যাচ্ছি না, তুমি এটা বিস্তারিত বলো। অনেক কিছুই রেস্ট্রিকশন রয়েছে, অনেক কিছুর জন্য আমরা অনেক কিছু বলতে পারি না। কারণ আমি যদি একটা সেক্টর নিয়ে কথা বলি, ব্যাপারটা রাজনৈতিক সেক্টরে চলে যাবে, রাজনীতিবিদরা তাদের উপর এটা নিয়ে নেবে। বাট অ্যাকচুয়ালি অনেক সেক্টর রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, যেসব সেক্টরে আমরা যারা সুশীল সমাজ, ওইসব ব্যাপারে আমরা কথা বলার অধিকার রাখি, কিন্তু ওইসব কথা বলতেও ভয় করে। তো যাই হোক, তোমরা তোমাদের হসপিটালের অভিজ্ঞতাগুলো অবশ্যই কমেন্টে লিখবে, যাতে তোমার অভিজ্ঞতা থেকে আমরা সতর্ক হতে পারি এবং আমরাও তোমার কষ্টের কথাগুলো জানতে পারি। আমি তো এখানে আমার কষ্টের কথা বললাম, তুমি তোমার কষ্টের কথাগুলো অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।